যে কোনো একটা ভেজিটেবল আমি খাচ্ছি, তো এটা এডিবল পার্টটা মোস্টলি হবে কি? তোমরা জানো লাইট ক্যান বি এক্সপ্লেইনড বাই পার্টিকেল নেচার as well as wave nature. তো লাইট এসে ওয়াটার মলিকিউলসকে স্ট্রাইক করছে, আর এই ওয়াটার মলিকিউলস গুলো ভেঙে ভেঙে অক্সিজেন বানাচ্ছে। এটা complicated breakdown. So DNA has two running or helically running strands. Negative charged DNA is wrapping around positively charged histone octamer. So 46টা chromosome মানেই হচ্ছে 46টা DNA. Hair is made up of which protein? So in plastid we have seen that chloroplast একটা টাইপ অফ প্লাস্টিড গ্রিন কালার হয়ে থাকে, কিন্তু ওর থেকে যদি গ্রিন কালার গুলো সব ডিজেনারেট করে ফেলে, সে ক্লোরোফিল গুলো যদি আর না থাকে, তাহলে ক্লোরোফিল একটা গ্রিন কালারের পিগমেন্ট, এই পিগমেন্টটা যখন আস্তে আস্তে আর থাকবে না, সে ক্লোরোফিল ডিজেনারেটস, ক্লোরোফিল যখন ডিজেনারেট করে ফেলবে তখন এই প্লাস্টিকটাই গ্রিন কালার ছাড়া অন্য কালার দেখাবে। সো সেম প্লাস্টিক এতক্ষণ যেটা গ্রিন কালার দেখাচ্ছিল, because it was having chlorophyll in it, গ্রিন পিগমেন্টটা যখন ডিজেনারেট করে যায় তখন ক্লোরোপ্লাস্ট গুলো ক্রোমোপ্লাস্টে চেঞ্জ হয়েছে। কিন্তু যদি আবার ক্লোরোফিল রিজেনারেট করে, আমরা এখানে রিভার্সিবল সাইন দেখেছি। রিভার্সিবল সাইন মিন্স ক্লোরোফিল ক্যান ডিজেনারেট, ক্লোরোফিল ক্যান রিজেনারেট। ক্লোরোফিলটা যদি আবার রিজেনারেট করে তাহলে আবার কি হবে? ক্রোমোপ্লাস্ট গুলো will turn into chloroplast. Now আমরা এখন নর্মাল ফেনোমেনন যেগুলো দেখি, সে গ্রিন, যখন একটা ম্যাঙ্গো আনরাইপড কন্ডিশনে থাকে, পাকেনি যখন, মোস্ট অফ দ্য ম্যাঙ্গোজ আর গ্রিন, আস্তে আস্তে এই ম্যাঙ্গো গুলো দেখতে ডিফারেন্ট কালারের হয়ে যাচ্ছে। তো গ্রিন ম্যাঙ্গো গুলো যদি এখন একটু রেডিশ টিঞ্জ আসতে থাকে, দ্যাট মিনস ওই জায়গায় ক্লোরোফিল আস্তে আস্তে চলে যাচ্ছে, ডিজেনারেট করে যাচ্ছে। দ্যাট মিনস ক্লোরোপ্লাস্ট ইজ চেঞ্জিং ইনটু ক্রোমোপ্লাস্ট। তাহলে ম্যাঙ্গোর সবচেয়ে বাইরের লেয়ারটাতে, একটা ফ্রুটের আউটারমোস্ট লেয়ারে ক্লোরোপ্লাস্ট ছিল, ক্লোরোপ্লাস্ট গুলো এখন সব যত রাইপেনিং হচ্ছে ফ্রুটটার, ক্লোরোপ্লাস্ট গুলো আস্তে আস্তে সব ক্রোমোপ্লাস্টে টার্ন করছে। সো ক্লোরোপ্লাস্ট টার্নস ইনটু ক্রোমোপ্লাস্ট। এবার ক্রোমোপ্লাস্টের ভিতরে যদি আর কোনো পিগমেন্ট না থাকে, যদি কোনো পিগমেন্টস না থাকে, আর গ্রানা পার্ট গুলো, ক্লাসে আমরা দেখেছিলাম গ্রেনা পার্টটা যদি হ্যাঁ, গ্রেনা অ্যাজ এ হোল, গ্রেনা, গ্রেনা stacks of thylakoids, so membranous bag এর stack, when those stacks as a whole disintegrates, আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, then chromoplast is turning into leucoplast. তো ক্রোমোপ্লাস্ট লিউকোপ্লাস্টে টার্ন করতে পারে আস্তে আস্তে। লিউকোপ্লাস্ট গুলো মেইনলি ভেতরে থাকে, সে প্যারেনকাইমা অফ ফ্রুট, প্যারেনকাইমা অফ ভেজিটেবল, দ্যাট মিনস ফ্রুটের ভেতরে যে টিস্যুটা সেটা এডিবল, যে কোনো একটা ভেজিটেবল আমি খাচ্ছি, তো এটা এডিবল পার্টটা মোস্টলি হবে কি? লিউকোপ্লাস্ট। সেটা পটেটোর মধ্যে লিউকোপ্লাস্ট থাকবে। এখান থেকে টার্ন করানো যায়
আমরা কিভাবে করানো যায় এগুলো ডিটেলস এখন আর দেখবো না। তো সেম ক্লোরোপ্লাস্ট থেকে ডাইরেক্ট পুরো লিউকোপ্লাস্ট হতে পারে, উপরেরটা। লিউকোপ্লাস্ট থেকে ক্লোরোপ্লাস্ট হতে পারে। তো ওদের মধ্যে এই যে আচ্ছা ইন্টারচেঞ্জেবল দেখে বলতো। নেচারটা আছে, এটা প্লাস্টিডের একটা ইম্পর্টেন্ট ফিচার। এবার যে কোনো প্লাস্টিড মানে মেইনলি ক্লোরোপ্লাস্টটাকে আমরা বেশি ফোকাস করব। আর শুধু এই ক্লোরোপ্লাস্টের উপরে একটা চ্যাপ্টার আছে, ফটোসিনথেসিস চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা একটু টাফ চ্যাপ্টার। ফটোসিনথেসিসের বেসিক কয়েকটা জিনিস, লাইট রিঅ্যাকশন আর ডার্ক রিঅ্যাকশন, এগুলোর বেসিক কিছু পয়েন্টস আমরা এখানে দেখে নিই, পরে তো আবার আসবে ডিটেলসে। তো ফার্স্ট হচ্ছে কি, ক্লোরোপ্লাস্টের গ্রেনার মধ্যে, in grena there is light reaction, there occurs light reaction. So light reaction of photosynthesis occurs in grena. লাইট রিঅ্যাকশনে হয় কি, তো ফটোসিনথেসিসের লাইট রিঅ্যাকশনে কি হবে, লাইট এসে যখন পড়বে গ্রেনার মধ্যে, আমার আইডেন্টি কার্ডটা কিছু হলো না বা না পিগমেন্ট এটা লাগবে ওটা লাগবে লাইটের এনার্জি কে ইউজ করে, তো ইউজও কিভাবে করবে। তো একটা বেসিক জিনিস তোমাদের কেমিস্ট্রি বা কিসের মধ্যে দেখেছো, কেমিস্ট্রি বা অ্যাটমিক ফিজিক্সের মধ্যে, সে যে কোনো একটা অ্যাটম, যে কোনো একটা অ্যাটমের মধ্যে যদি লাইট এসে পড়ে, আর এখানে লাইটটা আমি এনার্জিটাকে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট along with frequency h mu হচ্ছে এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ লাইট, associated with photon of a light. তোমরা জানো লাইট ক্যান বি এক্সপ্লেইনড বাই কি, পার্টিকেল নেচার as well as wave nature. In photosynthesis কি হবে, only particle nature explains the functioning of photosynthesis. So the particle nature of light explains photosynthesis. লাইটের ভিতরে প্রত্যেকটা প্যাকেটস অফ এনার্জি, আমরা এটাকে ফোটনস বলি। ফোটনস থেকে এনার্জিটা যখনই একটা অ্যাটমের মধ্যে এনার্জিটা স্ট্রাইক করবে, ওর কিছু ইলেকট্রন হাই এনার্জি স্টেটে চলে যাচ্ছে, আউটারমোস্ট শেলে চলে যাচ্ছে, ইলেকট্রনস ইন এক্সাইটেড স্টেট। ইলেকট্রন যখন এক্সাইটেড স্টেটে যায়, তাহলে কিছুটা লাইট এনার্জিকে অ্যাবজর্ব করে, কিছুটা রিফ্লেক্ট হয়ে গেল, বা যতটুকু অ্যাবজর্ব হয়েছে যে কোনো একটা সেন্ট্রাল অ্যাটম, আমরা দেখবো ক্লোরোফিল মলিকিউলের মধ্যে, পুরো ক্লোরোফিলের একটা ফর্মুলা লিখেছিলাম লাস্ট ক্লাস, C55H72 করে O5N4 ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলের সেন্টারে যে অ্যাটমটা আছে, এটা কি হবে, ম্যাগনেসিয়াম। তো ম্যাগনেসিয়াম আছে, তো লাইট যখন এরকম ওই সেন্ট্রাল অ্যাটমটাকে স্ট্রাইক করছে, ওর ভিতর থেকে ইলেকট্রন এক্সাইটেড স্টেটে চলে যাচ্ছে, এরপর যখন ইলেকট্রন ব্যাক করে আবার গ্রাউন্ড স্টেটে আসে, আমরা বলছি স্টেবল স্টেট। অ্যাটমের মধ্যে ইলেকট্রন তো আছে, সবাই তো জানোই এতটুকু। তো ইলেকট্রন এক্সাইটেড স্টেটে যাচ্ছে, ইলেকট্রন যখন এক্সাইটেড স্টেটে যাচ্ছে, ইলেকট্রন যখন সবসময় এক্সাইটেড স্টেটে থাকবে না, এক্সাইটেড স্টেট মানে আনস্টেবল, সবসময় এক্সাইটেড স্টেটে থাকবে। কনভার্ট করতে কেমিক্যাল এনার্জিতে। তো আমরা বলি যে আচ্ছা তাহলে লাইট এনার্জিটা এখন কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে গেছে।
তো লাইট রিঅ্যাকশন অফ ফটোসিনথেসিস এইটাই হয়। তো লাইট রিঅ্যাকশন অফ ফটোসিনথেসিসে light energy is converted to chemical energy. By those chlorophyll, the pigment molecules. So light energy is converted to chemical energy by pigments, photosynthetic pigments. So chlorophyll. কিন্তু লাইট রিঅ্যাকশন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হয়, এটাকে আমরা বলি ফটোলাইসিস অফ ওয়াটার। লাইট যখন এসে H2O কে স্ট্রাইক করে, তো লাইট এসে ওয়াটার মলিকিউলস কে স্ট্রাইক করছে, আর এই ওয়াটার মলিকিউলস গুলো ভেঙে ভেঙে অক্সিজেন বানাচ্ছে। এটা কমপ্লিকেটেড ব্রেকডাউন, অলসো কল হিলস রিঅ্যাকশন। পরে দেখবো লাইট রিঅ্যাকশনে দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট, একটা হচ্ছে লাইট এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, আরেকটা হচ্ছে কি ফটোলাইসিস অফ ওয়াটার। লাইটের জন্য ওয়াটার মলিকিউল ব্রেক হচ্ছে, ফটোলাইসিস অফ ওয়াটার। আর ওয়াটার যখন ব্রেক হবে তখনই অ্যাটমসফিয়ারের মধ্যে অক্সিজেন আসবে, রিলিজ অফ অক্সিজেন ইন অ্যাটমসফিয়ার। তো পৃথিবীর মধ্যে যত অক্সিজেন এসেছে, এখন আর্থের মধ্যে যত অক্সিজেন আছে, সব অক্সিজেন কোত্থেকে এসছে? ওয়াটার ব্রেক করে করে এসেছে। কিন্তু আমরা পরে ইভলিউশন চ্যাপ্টারের মধ্যেও দেখবো সব অক্সিজেন ওয়াটার ব্রেক করে এসেছে। এখন দুটো টু অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিশন নাসা অ্যাজ ওয়েল এজ স্পেস এক্স, এই দুই জায়গাতেই দুইটা ইম্পর্টেন্ট মিশন হচ্ছে, নাসারও স্পেস এক্স এরও ইম্পর্টেন্ট মিশন হচ্ছে মার্সকে কলোনাইজ করা। তো মার্সকে কলোনাইজ করতে গেলে ওদের মেইন পয়েন্ট হচ্ছে যে কোনোভাবে যদি আমি আইস ফর্মেও জল পেয়ে যাই, আইস ফর্মে যদি জল পাই ওই প্ল্যানেটস গুলোর মধ্যে, এবার ফার্স্টে আমাদের জলটাকে আইস থেকে ফার্স্টে H2 লিকুইড ফর্মে আনা, আর লিকুইড ফর্মে এনে ওইখানে কিছু ব্যাকটেরিয়া ছাড়া, ঠিক আছে? এর জন্য অ্যাস্ট্রোবায়োলজির এতক্ষণ ডিমান্ড। সো কিছু ব্যাকটেরিয়া যারা ফটোসিনথেসিস করতে পারে ওদেরকে নিয়ে যদি ছাড়া হয় কোথায়, জলের যেখানে ওয়াটার আছে, তাহলে ওরা কি করবে? এখন মার্সের মধ্যে কোনো অ্যাটমসফিয়ার নেই, কোনো অক্সিজেন নেই, ওই ব্যাকটেরিয়াগুলো কি করবে? ব্যাকটেরিয়াগুলো ওয়াটার ব্রেক করে করে অক্সিজেন রিলিজ করবে, আর অক্সিজেনটাকে যদি হোল্ড করতে পারে তাহলে উপর দিয়ে একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হবে। তাহলে এখানে একটা সিম্পল কনসেপ্টকে অনেক বড় লেভেলে অ্যাপ্লিকেশন করানোর জন্য চিন্তা করা হচ্ছে, চিন্তা করে না, অনেক এগিয়ে গেছে। দ্যাট মিনস ওয়াটারকে ব্রেক করতে পারে কিছু মেশিনারি। হায়ার প্ল্যান্টসে ঠিক আছে ক্লোরোপ্লাস্ট আছে, কিন্তু ছোট ছোট ইউনিসেলুলার অর্গানিজমের জন্য কি আছে জানি? ব্যাকটেরিয়া ফটোসিনথেসিস করতে পারে কি এমন একটা, হ্যাঁ, ক্রোমাটোফোর। তো ক্রোমাটোফোর আছে, ঠিক আছে? তাহলে ক্লোরোপ্লাস্টে গ্রানাতে এই রিঅ্যাকশন গুলো হচ্ছে লাইট রিঅ্যাকশন, আর স্ট্রোমাতে ইন স্ট্রোমা অফ ক্লোরোপ্লাস্ট ওরা কি করছে? ইউজিং এনার্জি derived from light reaction, so লাইট রিঅ্যাকশন থেকে যে কেমিক্যাল এনার্জিটাই পাওয়া গেছে, যেমন এখানে দেখছিলাম কেমিক্যাল এনার্জি, মেইনলি কেমিক্যাল এনার্জি কি? এটিপি,
কেমিক্যাল এনার্জি হচ্ছে এটিপি। তাহলে সেলের মধ্যে একটা খুব কমন প্রশ্ন যে হুইচ অফ দ্য ফলোইং সেল অর্গানেলস ক্যান সিনথেসাইজ এটিপি। তবে যদি এরকম থাকে সেলের মধ্যে কমন টাইপ অফ প্রশ্ন যে হুইচ অফ দ্য ফলোইং সেল অর্গানেলস ক্যান সিনথেসাইজ এটিপি, তাহলে একটা হবে মাইটোকন্ড্রিয়া, আমাদের ডাইরেক্ট চয়েস, মাইটোকন্ড্রিয়া এটিপি বানাতে পারে। সেকেন্ড চয়েস হবে ক্লোরোপ্লাস্ট, কারণ ওরাও লাইটের এনার্জি ইউজ করে এটিপি বানাতে পারে। ঠিক আছে। So in stroma of chloroplast using energy derived from light reactions, carbon dioxide 6CO2 को C6H12O6. So carbon dioxides are reduced. It actually reduction reaction. In stroma, carbon dioxide 6CO2 are changed to C6H12O6. এবার H+টা আসবে ওয়াটার যেটা ব্রেক হচ্ছে। তাহলে ওয়াটার যেটা ব্রেক হচ্ছে এখান থেকে অক্সিজেন তো বেরিয়ে যাচ্ছে, হাইড্রোজেন গুলো তো আছে, ওইগুলো এখানে ইউজ হবে। তো বাস এখানে আমি এতটুক জেনে রাখলাম রিলেটেড টু প্লাস্টিক্স। লাইট রিঅ্যাকশনে আরেকটা প্রোডাক্ট যেটা ডার্ক রিঅ্যাকশনে কাজে লাগে, আচ্ছা এটাকে আমরা বলছি ডার্ক রিঅ্যাকশন। এটাকে বলছি ডার্ক রিঅ্যাকশন। আর ডার্ক রিঅ্যাকশনটা মেলভিন কেলভিন বলে একজন দেখিয়েছিল। দ্যাটস ওয়াই ডার্ক রিঅ্যাকশনের মেজর পাথওয়ে হচ্ছে কেলভিন সাইকেল। তাহলে কেলভিন সাইকেল হেল্পস ইন প্রোডাকশন অফ গ্লুকোজ। Kelvin cycle, yes, Kelvin cycle helps in production of glucose. From CO2. তো CO2 থেকে গ্লুকোজ বানাতে যে সাইকেলটা ইউজ হয় এটাকে কেলভিন সাইকেল বলা হয়। লাইট রিঅ্যাকশনের যদি বেসিক প্রোডাক্টস দেখি, কি লাইট যখন আসে তখন ডাইরেক্টলি কি কি তৈরি হয়, প্রোডাক্টস অফ লাইট রিঅ্যাকশন। একটা আমরা দেখেছি এটিপি, এনার্জি ফর্ম হচ্ছে, মানে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট হচ্ছে। এবার আমরা দেখেছি অক্সিজেন, কিন্তু আরেকটা কম্পাউন্ড আছে, নাম হচ্ছে NADPH2। NADP জানি কি ফুল ফর্ম? So nicotinamide adenine dinucleotide phosphate. এইটা এই যদি নিকোটিনামাইড, এই যে যাই নামটা কঠিন কঠিন এই যে নাম, এইটাকে যদি ধরো তুমি খেয়ে ফেলো তাহলে কি হবে? না 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 না, আর আমরা আমরা গ্রিন লিফি ভেজিটেবলস খাচ্ছি না, গ্রিন লিফের মধ্যে এটা থাকবেই। তাহলে আমরা NADPH2 জানি কত খেয়ে ফেলছি। এগুলোকে যখন খেয়ে ফেলি এইগুলোর থেকে বডির মধ্যে একটা ভিটামিন তৈরি হয়, আর ভিটামিনটা হচ্ছে ভিটামিন B3। ভিটামিন B3 হচ্ছে নায়াসিন। নায়াসিনটাই আসলে, নায়াসিন থেকে নিকোটিনামাইড ফর্ম হয়।
ঠিক আছে, সো নেক্সট হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও। একটা তুলতে গিয়ে আরেকটা ভুলে যাচ্ছি। So nucleus is a double membranous structure so outer nuclear membrane and inner nuclear membrane are fused so outer nuclear membrane and inner nuclear membrane are fused at certain location তাহলে কিছু কিছু জায়গায় ওরা দুইটা মেমব্রেন এসে এক জায়গায় ফিউশন হয়ে গেছে। But those locations where they are fused, they formed nuclear pore. So fused to form nuclear pore. This is perinuclear space and they are fused to form nuclear pore. The, the regions where they formed nuclear pore are guarded by, তো যে জায়গাটা পোর বানিয়েছে এই জায়গাটাকে গার্ড করে রাখছে একটা প্রোটিন। So we call it nuclear pore complex. So nuclear pore complex guards nuclear pore. Now what substance can enter and what substance can exit? কি ঢুকতে পারবে কি ঢুকতে পারবে না বা কি বের হতে পারবে এখান থেকে, এই জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্য এখানে আরেকটা প্রোটিন আছে, ভিতর দিয়েও কিছু প্রোটিন থাকবে। So proteins that regulate the entry and exit of molecules. These proteins are called nucleoplasmin. Nucleoplasmin protein. The inner side of inner nuclear membrane. ঠিক আছে, তাহলে ইনার মেমব্রেনের ইনার সাইডটা অনেকগুলো প্রোটিন আছে। So there are some proteins, এইদিকে অনেক প্রোটিন থাকবে। নিউক্লিয়াসের ভিতর দিকে এরকম কিছু প্রোটিন আছে। These proteins are called lamine protein.
লেমিন প্রোটিন কোন দিকে আছে? ইনার সাইড অফ ইনার নিউক্লিয়ার মেমব্রেন। আর লেমিন প্রোটিন নিউক্লিয়াসের যেই জায়গাটা নিয়ে রাখছে, এই জায়গাটাকে অ্যাজ এ হোল বলা হচ্ছে নিউক্লিয়ার ল্যামাইনা। So lemon protein forms a nuclear region, নিউক্লিয়াসের একটা জায়গা ও বানাচ্ছে called nuclear lamina. Now the gel-like substance that is enclosed by nuclear envelope. দেখো আউটার নিউক্লিয়ার মেমব্রেন ইনার নিউক্লিয়ার মেমব্রেনকে একসাথে বলছি নিউক্লিয়ার এনভেলপ। So the gel-like substance that is enclosed by, তো ভিতরে যে জেলের মতো জায়গাটা আছে, this is nucleoplasm. The nucleoplasm contains নিউক্লিওপ্লাজম কন্টেন্স, তো নিউক্লিওপ্লাজমের মধ্যে আছে কি আমার একটা থ্রেড লাইক স্ট্রাকচার। এইটাই থ্রেডটাই একটা জায়গার মধ্যে প্রচন্ড কনডেন্স হয়ে গেছে। তো যে জায়গায় থ্রেডটা খুব বেশি পেঁচে আছে, নিউক্লিওলাস, আর বাকি জায়গাটা হচ্ছে ক্রোমাটিন ফাইবার। তাহলে বাকি জায়গাটা হচ্ছে ক্রোমাটিন, this region is nucleolus, now see the chromatin fibers, chromatin fibers are made up of, composed of DNA, histone protein, এটা হচ্ছে মেজর কম্পোজিশন মেইনলি, সো 99% এইটাই, as well as RNAs। কিছু কিছু জায়গায় RNA পেতে পারি, but main composition of chromatin fiber is DNA and histone protein. DNA জানি কি দিয়ে তৈরি? নিউক্লিওটাইডস। নিউক্লিওটাইডস কি দিয়ে তৈরি? হ্যাঁ, কি পেন্টোজ সুগার?
Nitrogenous base are phosphates. So chromatin ফাইবারের মধ্যে ডিএনএ আছে। ডিএনএ এর মধ্যে আছে কি? ফার্স্টে বুঝতে হবে ডিএনএ এর মধ্যে কি চার্জ আছে। ডিএনএ is a polymer. এই ডিএনএ পলিমার, পলিমার মানে কি? হ্যাঁ, অনেকগুলো রিপিটেটিভ ইউনিট আছে। দ্যাট মিন্স একটা জিনিসই বারবার বারবার রিপিট করছে। So DNA is a polymer that is made up of nucleotides. That is made up of monomeric units. Made up of monomeric units called nucleotides. তাহলে নিউক্লিওটাইড গুলো বারবার রিপিট করে নিউক্লিক অ্যাসিড বানায়। ডিএনএ ইজ এ নিউক্লিক অ্যাসিড। এখানে শুধু আমি একটা কেমিক্যাল পার্ট দেখছি, বাকিটা আমরা বায়োমলিকুলসে দেখবো। অ্যাজ নিউক্লিওটাইড যে জিনিসটা ডিএনএ বানাচ্ছে ওই জিনিসটার মধ্যেই অ্যাজ নিউক্লিওটাইড হ্যাজ ফসফেট ইন ইট, সো PO4 মাইনাস। as nucleotide has phosphate in it, কি হবে? DNA is negatively charged. DNA as a whole, the molecule is negatively charged. এই পুরো মলিকিউলটা, এত লম্বা একটা মলিকিউল, এটা নেগেটিভলি চার্জ হতো। যদি দেখি স্যার এইটা একটা ডিএনএ, আর ইউক্যারিওটের ডিএনএ এর মধ্যে ফ্রি এন্ডস থাকে, সো উই কল ইট লিনিয়ার ডিএনএ। লিনিয়ার ডিএনএ ইউক্যারিওটিক সেলে পাওয়া যায়। এবার এই ডিএনএটার মধ্যে থ্রু আউট ইটস লেন্থ উইল গেট নেগেটিভ চার্জ। সব জায়গায় জায়গায় নেগেটিভ চার্জ পাবো। DNA is a negatively charged molecule. এবার যদি অনেক লং একটা ডিএনএ থাকে, আমি আর এইটা আমি বুঝিয়েছি কেন, কারণ ডিএনএ এর মধ্যে দুটো স্ট্র্যান্ড আছে, এটা বোঝাতে কি। সো ডিএনএ হ্যাজ টু রানিং or helically running strands, so we'll call it double stranded. Double stranded molecule মানে এই মলিকিউলটার মধ্যে আমি যদি এই সুতাটাকে আলাদা, এটা একটা থ্রেড লাইক স্ট্রাকচার, এটাকে যদি আমি আলাদা করি তাহলে আমার কাছে দুটো থ্রেড এসে পড়ছে। এই দুটো থ্রেড একটা একটার সাথে কি আছে, এমন ভাবে পেঁচিয়ে আছে, হেলিক্স বানিয়ে রেখেছে। তো আমরা এটাকে বলছি ডাবল স্ট্যান্ডার্ড মলিকিউল। তো তোমরা এমন অনেক কোয়েশ্চেন পেতে পারো, ডিএসডিএন মানে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। যত মানে লিভিং অর্গানিজমস এর মধ্যে, এটা ব্যাকটেরিয়া হোক আর যে কোনো ইউক্যারিওটস হোক, মানে প্রোক্যারিওটস আর ইউক্যারিওটস এর মধ্যে আমরা শুধু ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ পাবো। কিন্তু বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন আমরা দেখবো ভাইরাসের মধ্যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএও পেতে পারি, SSDNA। তো সব জায়গাতে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ মানে সেলে আমরা যাই পড়ছি, ইন ইন প্রোক্যারিওটস, ইন ইউক্যারিওটস আমরা পাচ্ছি কি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। এবার একটা এই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএটা কি,
আমি বারবার এমন ডাবল স্ট্যান্ডার্ড না ড্র করে যদি বলি যে এটা একটা ডিএনএ, অনেক বড় ডিএনএ, বোর্ডের এই দিকে আছে ওই দিকে আছে, জাস্ট কিছুটা পার্ট দেখতে পাচ্ছি। Say if this is a DNA, এই ডিএনএটাকে যদি তুমি একটা ছোট চেম্বারের মধ্যে আনতে চাও, এত বড় একটা থ্রেড, এটাকে যদি ফোল্ড করে 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 ভাঁজ করে করে আমরা এটাকে একটা ছোট চেম্বারের মধ্যে যদি আনতে চাই, তো কোনো সময় আনতে পারবো না, কারণ এটার মধ্যে কি আছে? চার্জ, নেগেটিভ চার্জ। তো সব জায়গায় নেগেটিভ চার্জ আছে, এতগুলো নেগেটিভ চার্জকে আমরা একসাথে আনবো কি করে? হয়তো রিপালশন আবার ছড়িয়ে যাবে, মানে নেগেটিভ নেগেটিভ রিপালশনে এটাকে রাখতেই পারবো না। তো তাহলে আমি কি বলছি যে টু প্যাক এ লং ডিএনএ inside of a small nucleus, a cell require, সেলের কি দরকার হবে? কিছু পজিটিভ চার্জ দরকার। তো এতগুলো নেগেটিভ চার্জকে একটা ছোট্ট জায়গার মধ্যে আনতে গেলে ওর পজিটিভ চার্জ লাগবে, and this positive charge is provided by histone protein. So this positively charged histone প্রোটিন গুলো পজিটিভলি চার্জড হয়। তাহলে এত লং একটা কে ছোট একটা নিউক্লিয়াসের মধ্যে ঢোকাতে গেলে আমাদের নিউক্লিয়াসের মধ্যে অলরেডি কিছু পজিটিভলি চার্জ সাবস্টেন্স দরকার, আর ওই পজিটিভলি চার্জ সাবস্টেন্স গুলো হচ্ছে হিস্টোন প্রোটিন। ঠিক আছে? নাও হিস্টোন প্রোটিন, আমি যদি বলি যে এইটা একটা হিস্টোন, এটা আরেকটা হিস্টোন, সেখানে আমি 3টা হিস্টোন প্রোটিন দেখি। এই হিস্টোন প্রোটিন গুলো এরকম পজিটিভলি চার্জড হোক, পজিটিভলি চার্জড, there are 5 types of so there are 5 types of histone protein. এই যে 5টা টাইপ, কিছু নাম আমরা দেখে নিই। একটা হচ্ছে H1, এটা H2, কিন্তু H2 এর মধ্যে আবার 2টা টাইপ আছে, একটা H2A, একটা H2B, একটা H3, H4. So these are 5 types of histone protein. কিসের উপর বেস করে টাইপস হয়েছে? এটা মোস্ট প্রবাবলি আমরা বায়োমলিকিউলসে দেখতে পারবো। এখন জাস্ট টাইপের নামগুলো জেনে রেখে দিলাম। So there are 5 types of histone protein. এর মধ্যে এই যে 4টা টাইপ আছে, এই 4টা 2A, 2B, 3 and 4, এই 4টা হিস্টোন প্রোটিন মিলে কি করে? It forms octamer. আমি উপরে নাম লিখেছি পলিমার। পলিমার মানে অনেকগুলো ইউনিট যদি থাকে, অক্টামার মানে যদি জাস্ট 8টা ইউনিট থাকে। তাহলে 2A, 2B, 3 আর 4 ওরা সবগুলো ডাবল ডাবল করে যদি থাকে, ওরা একটা অক্টামার বানায়। এই যে হিস্টোন অক্টামারটা, ধরো আমি এরকম একটা কিছু
এখানে দেখি সে এইটা একটা হিস্টোন, এইটা আরেকটা, এমন করে করে 8টা এরকম কিছু একটা হয়েছে এখানে। So, 8টা হিস্টোন প্রোটিন একসাথে আছে। এইবার যে ওদের উপরে প্লাস চার্জটা আছে, এটার উপর দিয়ে কি হবে, সে ডিএনএ, এটা একটা ডিএনএ, এই ডিএনএটাই ধরুন, এই ডিএনএটা এই হিস্টোনটার উপরে পেঁচিয়ে থাকবে। তাহলে কি হচ্ছে, 8টা প্রোটিন মিলে একটা কি জানি বানিয়েছে এখানে, অক্টামার বানিয়েছে। এই অক্টামারটার উপর দিয়ে একটা সুতা পেঁচিয়ে আছে। কেন পেঁচিয়ে আছে? কারণ সুতাটা হচ্ছে নেগেটিভলি চার্জ আর অক্টামারটা হচ্ছে পজিটিভলি চার্জ। দুটা কাছাকাছি আসলে অ্যাট্রাকশন এখানে অটোমেটিক্যালি ওরা পেঁচিয়ে থাকছে। সো নেগেটিভ চার্জ ডিএনএ ইজ wrapping around positively charged histone octamer. তাহলে ডিএনএ wrapped around octamer is called nucleosome. এইটাকে বলা হয় নিউক্লিওজোম। যখন ডিএনএ গুলো এরকম প্রোটিনের উপর দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, এই ছোট ছোট ইউনিটস গুলোকে বলা হবে নিউক্লিওজোম। দ্যাট মিন্স কি ডিএনএ কে যখন আমরা নিউক্লিয়াসের ভেতরে দেখব, কি বলছি, ডিএনএ কে যখন নিউক্লিয়াসের ভেতরে দেখতে যাব, নিউক্লিয়াসের ভেতরে মানে কি, ওকে প্যাকিং করা হয়েছে ভেতরে। নিউক্লিয়াসের বাইরে যদি দেখতে যাই, দ্যাট মিন্স ও প্যাকড না, ও ছড়িয়ে ছিটিয়ে আছে। যতক্ষণ ও নিউক্লিয়াসের ভিতরে আছে, প্যাক করা আছে। প্যাক করা আছে মানে কি, ও ডিএনএটা হিস্টোনের উপরে পেঁচিয়ে পেঁচিয়ে আছে। নিউক্লিয়াসের ভিতরে আমরা কি পাবো, নিউক্লিওটা পাবো। ডিএনএ উইল বি wrapped around histone octamer. Now, as DNA are wrapping around octamers, we'll find a beads on string structure. So, beads on string. Beads on string মানে একটা স্ট্রিং এর মধ্যে দানা দানা দেখা যাচ্ছে, এটাকে আমরা বলছি beads on string. That means মাইক্রোস্কোপের নিচে তো ঠিকভাবে ডিএনএ তো অনেক ছোট একটা স্ট্রাকচার, মাইক্রোস্কোপের নিচে ঠিকভাবে দেখা যাবে না। কিন্তু মাইক্রোস্কোপের নিচে আমরা দেখতে পারবো কি, এরকম মনে হচ্ছে একটা থ্রেডের মধ্যে বা একটা স্ট্রিং এর মধ্যে কতগুলো বিড লেগে আছে। বিড মানে গ্রেনিউলস বা দানা বলতে পারছি। তাহলে মাইক্রোস্কোপের নিচে নিউক্লিওজোম যেটা বলেছি, তো বড় করে দেখেছি, নিউক্লিওজোমটা আসলে এরকম দেখাবে, একদম খুব পাওয়ারফুল মাইক্রোস্কোপের নিচে এরকম দেখাবে। তাহলে এইগুলো হচ্ছে আসলে নিউক্লিওজোমস, আর টোটাল পার্টটা হচ্ছে আসলে বিডস অন স্ট্রিং। আর এই বিডস অন এ স্ট্রিং স্ট্রাকচারকেই আমরা বলি কি, যেটা দিয়ে আমরা স্টার্ট করেছিলাম, নিউক্লিয়াসটা প্রথম, এটাই হচ্ছে কি ক্রোমাটিন ফাইবার। তাহলে ক্রোমাটিন ফাইবার মানেই হচ্ছে যে এটা প্যাকিং হয়ে এবার আছে নিউক্লিয়াসের ভেতর। ক্রোমাটিন ফাইবার কি আমরা বলছি বিডস অন স্ট্রিং স্ট্রাকচার। তাহলে ডিএনএ প্যাকিং হওয়ার পরে অক্টামারের উপরে যখন ওরা র্যাপিং করে রেখেছে, এরপরে যে স্ট্রাকচারটা বানায়,
This beads on string structure is chromatin. এবার দেখো যে কোনো জায়গার মধ্যে বারবার ক্রোমা নাম আসছে, ক্রোমোজোম, ক্রোমাটিন, এগুলো সব আসছে কোত্থেকে? ক্রোমা মিন্স কালার। আমি যদি বলি ক্রোমাটিন, তাহলে এটা লিটারাল মিনিং অ্যাকচুয়ালি ক্রোমা অ্যান্ড টিন থেকে আসছে। টিন ইজ হিয়ার থ্রেড, thread like, so thread like structure. A chroma means colored. Colored thread like structure chromatin. Same ভাবে chromosome, chromosome নামটা আসবে কোত্থেকে? Same colored, chroma and soma. Chroma means color, soma means body. So colored body হচ্ছে chromosome. তোমরা ক্রোমোজোম হয়ে যেতে পারো হোলি খেলে। So just chromosome, a literal meaning just colored body. এরপর আমরা কি দেখছি? এই যে ক্রোমাটিনটা আমরা কোথায় পাবো? ফাউন্ড ইনসাইড নিউক্লিয়াস, বা নিউক্লিয়াসের মধ্যে আমরা অলরেডি এটা দেখেছি। নিউক্লিয়াসের ভেতরে এটা পাচ্ছি। এই বুঝতে পারছো না? কিচ্ছু বুঝতে পারছো না কি চলছে? এমন কেউ আছে যেগুলো কি সুতা টুতা আঁকছে, মাথা মুন্ডু বোঝা যাচ্ছে না, এমন আছে কে কে? তুমি বুঝতে পারছো? আচ্ছা। সো কি হবে? when a cell is dividing, সেলটা ডিভাইড করার সময়, সেলটা ডিভাইড করার সময় এই যে এতগুলো সুতার মতো স্ট্রাকচার আছে, এই সবগুলোকে সেলের আগে ডিভাইড করতে লাগে। এবার হিউম্যান সেলের মধ্যে কয়টা ক্রোমোজোম আছে? 46 ক্রোমোজোম, 23 পেয়ার্স। সো 46টা ক্রোমোজোম মানেই হচ্ছে 46টা ডিএনএ। But just before division, when a cell is going to divide, just before division, it must divide and segregate its DNA. So DNA কটা আছে? 46টা আছে, 46 into 2 92 হয়ে যাবে। তো জাস্ট বিফোর ডিভিশন ওর ডিএনএ ডাবল হয়ে গেছে, 92 হয়ে গেছে। এবার 92টা ডিএনএ কে ওর কি করতে লাগবে? আলাদা করতে লাগবে। এই আলাদা করাটা, সেগ্রিগেশন ইজ ভেরি টাফ। তুমি বুঝতে পারছো একটা জায়গার মধ্যে যদি প্রচুর সুতা লাগানো থাকে, একটার উপর একটা রেড কালার থ্রেড, এর উপরে হোয়াইট কালার, অনেকগুলোই থাকে, তুমি সেপারেট করতে যাও অনেক সময় লাগবে। আর সেলের তো এমন হাত নেই, আঙ্গুল নেই যে ওরা সেপারেট করবে, ধরে দেবে। সো ওদের একটা খুব সুন্দর একটা প্রসেস দরকার যাতে করে এই থ্রেড গুলোকে আলাদা করা যায়। আর এই থ্রেড গুলোকে আলাদা করার ওদের রাস্তা হচ্ছে কি, যে ফার্স্টে থ্রেডটা যাতে নিজেই কি হয়ে যায়, কনডেন্স হয়ে যায়। থ্রেডটা যদি নিজে কনডেন্স হয়ে একটা বডি হয়ে যায়, দ্যাট মিন্স থ্রেড, তো ধরো আবার একটা সুতা কি এরকম এমন কিছু একটা আছে, এটা যদি নিজেই কনডেন্স হয়ে এমন কিছু একটা হয়ে থাকে,
ঠিক আছে, কনডেন্স স্ট্রাকচার। ওই স্ট্রাকচারটাকে এবার সেল ইজিলি আলাদা করতে পারবে, যে এগুলো এদিকে থাক, ওইগুলো এদিকে থাক। এই কনডেনসেশনটাই হচ্ছে ক্রোমোজোম ফর্মেশন, এটাই ক্রোমোজোম। তো ক্রোমোজোমের হয়তো বইয়ের মধ্যে সুন্দর সুন্দর স্ট্রাকচার আছে, কিন্তু আসলে মাইক্রোস্কোপের নিচে ক্রোমোজোম পিকুলিয়ার স্ট্রাকচার থাকে। এমন থাকতে পারে, মোটা থাকতে পারে, ঠিক না একটা স্ট্রাকচার থাকতে পারে, কিছু বোঝা যায় না। কি বিফোর ডিভিশন? তাহলে এর জন্য ক্রোমোজোম অ্যাকচুয়ালি ইজ এ টপিক অফ সেল ডিভিশন। সো ক্রোমাটিন নিউক্লিয়াসের মধ্যে পাচ্ছি তো। ডিউরিং সেল ডিভিশন নিউক্লিয়ার মেমব্রেন ডিসইন্টিগ্রেটস। নিউক্লিয়ার মেমব্রেনস গুলোকে আর দেখা যায় না। তাহলে এত যে সুন্দর মেমব্রেন টেমব্রেন এঁকেছি, এগুলো জানি কোথায় চলে যায় সব। এইগুলো কিছু থাকে না সেল যখন ডিভাইড করতে যায়। তাহলে ডিউরিং সেল ডিভিশন নিউক্লিয়ার মেমব্রেন ডিসইন্টিগ্রেটস। And chromatin fibers condenses into chromosome. ক্রোমাটিন আরো কন্ডেন্স হতে থাকে, ওরা বানায় ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে আমি আসছি, আসার আগে নিউক্লিয়াসের বাকি পার্টস গুলো দেখে নি। নিউক্লিওপ্লাজম, তো নিউক্লিয়ার বাকি পার্ট আমরা দেখেছি ক্রোমাটিন ফাইবার, তো আছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসে আর কি পার্ট ছিল? নিউক্লিওলাস, নিউক্লিওলাস। আর নিউক্লিয়ার পোর we have already seen. Nuclear pores are guarded by কি প্রোটিন? হ্যাঁ, নিউক্লিয়ার পোর কমপ্লেক্স। এই এখন পরে এখন জিজ্ঞেস করলে দেখি। So nuclear pores are guarded by nuclear pore complex. And আচ্ছা, নিউক্লিয়ার পোরেরও কিছুটা পার্ট দেখে নেই। বাকি নিউক্লিয়ার পোরের মধ্যে আরেকটা প্রোটিন কি আছে? নিউক্লিয়ার পোরের মধ্যে আরেকটা কি প্রোটিন আছে? নিউক্লিওপ্লাজমিন। Nucleoplasmin allows what kind of materials can go in and go out. তো কি ঢুকবে কি বেরোবে এগুলো সব নিউক্লিওপ্লাজমিন দেখছে। তো আমরা এই তিনটা জিনিসকে একটু দেখে নিই, দুটো তিনটে করে পয়েন্ট দেখছি। So nucleoplasm is composed of many nucleotides, যেগুলো দিয়ে ডিএনএ বানানো হয়। Nucleosides as well as high energy phosphate compounds. So nucleotides, nucleosides, and high energy phosphate compounds. নিউক্লিওটাইডস দিয়ে ওদের ডিএনএ ফর্ম, মানে সেলের মধ্যে হেল্পস ইন ডিএনএ রেপ্লিকেশন। আমি এখানে জাস্ট একটা পয়েন্ট লিখতে পারি, নিউক্লিওটাইড হেল্পস ইন ডিএনএ রেপ্লিকেশন। নিউক্লিওলাসটা কি ছিল?
নিউক্লিওলাস্টও একটা কনডেন্সড ক্রোমাটিন রিজিয়ন, যেখানে অনেক বেশি ক্রোমাটিন একসাথে ছিল। নিউক্লিওপ্লাজমে আমার আর এর থেকে বেশি কিছু জানা দরকার নেই। নিউক্লিওলাস is a condensed chromatin region that can synthesize, কি বানাতে পারে ওরা? rRNA। নিউক্লিওলাস থেকে rRNA তৈরি হতে পারে। আমরা জানি rRNA কি বানায়, rRNA? আর মানে রাইবোজোমাল, তো রাইবোজোমাল আরএনএ তো রাইবোজোমই বানাবে। রাইবোজোমাল আরএনএ তো গিয়ে মেসোজোম বানাবে না। ঠিক আছে, সো এখানে rRNA আছে, rRNA গিয়ে রাইবোজোম বানাবে। রাইবোজোম রাইবোজোম কি বানাতে পারে? প্রোটিন। তাহলে দেখো, rRNA যদি রাইবোজোম বানাতে হয়, তাহলে ওর তো নিউক্লিয়ার পোর দিয়ে বেরিয়ে আসতে লাগবে, কারণ নিউক্লিওলাস তো আছে ভিতরে। তাহলে rRNA এক্সিটস থ্রু নিউক্লিয়ার পোর। rRNA exits through nuclear pore and forms ribosome in cytoplasm. Forms ribosome in cytoplasm. তো সাইটোপ্লাজমের মধ্যে রাইবোজোম বানাবে। তাহলে আমি এখানে যে পয়েন্টটা লিখলাম হলে এটা এখানে অলমোস্ট বুঝে গেছি যে নিউক্লিওলাস যেহেতু rRNA বানাতে পারে, and as rRNA can exit through nuclear pore, that means a nuclear pore must allow, the nuclear pore allows RNA and proteins to pass. নিউক্লিয়ার পোর কাকে অ্যালাউ করে? এই জিনিসটা ইম্পর্টেন্ট। নিউক্লিয়ার পোর অ্যালাউজ আরএনএ এন্ড প্রোটিনস টু পাস থ্রু ইট। আর বাকি নিউক্লিয়ার পোর কি দিয়ে তৈরি, ওর মধ্যে কি আছে, এই জিনিসগুলো আমরা অলরেডি ওই ডায়াগ্রামটার মধ্যে দেখে নিয়েছি। ডায়াগ্রামটাতেই পয়েন্ট আউট করে রেখেছি। এই কি হচ্ছে, কথা বলছি। দেখি তোমার ব্যাগের থেকে পড়েছে।
an active protein synthesizing cell, একটা সেল যে অনেক বেশি প্রোটিন সিনথেসিস করছে, ওই সেলের নিউক্লিয়াসটার ভিতরে যদি দেখি, দেখবো যে নিউক্লিওলাসটা বিশাল বড় হয়ে আছে। ঠিক আছে, সো an active protein synthesizing cell contains a large nucleolus or multiple nucleolus, একটা নিউক্লিয়াসের মধ্যে 3-4টা নিউক্লিওলাস দেখতে পারি। An active protein synthesizing cell contains a large nucleolus or multiple nucleolus. এখানে আচ্ছা, hairs are made up of কি প্রোটিন জানি? এমন তো প্রচুর টিভি অ্যাডভার্টাইজমেন্টে দেখেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো এই স্ট্রাকচারটা তো প্রোটিন, ক্যারাটিন, বাট to synthesize this structure constantly there are so many cells. তাহলে এগুলো যে সেল, ফুল টু লাগবে না। These are called hair follicle cells বা follicular cells. এই সেলস গুলো কি করছে, সারাক্ষণ সিক্রিট করে চলেছে। ওরা সিক্রিট করছে যতটুকু, ওরাই প্রোটিনটাকে সিক্রিট করছে। এই সেলস গুলো প্রোটিন সিক্রিট করতে থাকে, এরপর আস্তে আস্তে হেয়ারটা ইলংগেট করতে থাকে। দ্যাট মিনস এই সেলের নিউক্লিয়াসটাকে যদি দেখি, কি দেখবো, যেহেতু ওরা সারাক্ষণ প্রোটিন সিনথেসিস করে চলেছে, কন্টিনিউয়াস প্রোটিন সিনথেসিস এন্ড সিক্রিশন চলছে, তাই কি হবে, ওর মধ্যে একটা বড় নিউক্লিয়াস পাবো বা মাল্টিপল নিউক্লিয়াস পাবো। লার্জ নিউক্লিয়াস or multiple nucleus. এবার দেখো ক্রোমাটিন, why they are colored thread? Because they take up some stains. So these threads take up stains. Now on the basis of staining, chromatins can be of two types. Euchromatin and heterochromatin. Euchromatin are lightly stained. ওরা বেশি স্টেইন নেয়নি, বেশি একটা স্টেইন নিতে পারেনি, so we are calling it lightly stained chromatin. আর যার মধ্যে অনেক বেশি স্টেইন ঢুকে গেছে, these are darkly stained, বেশি কালার নিয়ে রেখেছে।
ডার্কলি স্টেইনড ক্রোমাটিন। So lightly stained, darkly stained. Now lightly stained chromatins actively synthesize, ওদের মধ্যে অনেক বেশি আরএনএ সিনথেসিস চলতে থাকে। actively synthesize RNA from DNA. ডিএনএ থেকে আরএনএ সিনথেসিস চলতে থাকে। And these chromatins are inactive, means they cannot synthesize RNA. তো এই ক্রোমাটিন গুলো ইনঅ্যাক্টিভ, এই ক্রোমাটিন গুলো অ্যাক্টিভ। যারা অ্যাক্টিভ ওরা বেশি স্টেইন নেয় না, যারা ইনঅ্যাক্টিভ ওরা বেশি স্টেইন নিয়ে বসে থাকে। Now the process of synthesis of RNA from DNA. So the process of synthesis of RNA from DNA is called transcription. এই প্রসেসটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। তো ট্রান্সক্রিপশন যদি বলি, আমরা ইউক্রোমাটিনকে অ্যাকচুয়ালি বলা হয় যে ইউক্রোমাটিন ইজ ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ। সো ইউক্রোমাটিনকে আমরা লিখতে পারি ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ। হেটারোক্রোমাটিনকে লিখতে পারি হেটারোক্রোমাটিন, ট্রান্সক্রিপশনালি ইনঅ্যাক্টিভ। Transcriptionally inactive. Now back to let's go back to chromosome, the structure of chromosome. So যে স্ট্রাকচারটা আমরা এরকম কিছু একটা ড্র করছিলাম, যে খুব পেঁচিয়ে টেঁচিয়ে আছে, ক্রোমোজোম আসলে কিছু না, কনডেন্সড ক্রোমাটিন। কনডেন্সড ক্রোমাটিনকে ক্রোমোজোম বলছি। But this chromosome has some important labeled region. Ends are called telomere. And usually near about center of a chromosome, ক্রোমোজোমের সেন্টারে আমরা কি পেতে পারি? সেন্ট্রোমিয়ার, এটাকে বলি প্রাইমারি কনস্ট্রিকশন।
Primary constriction is also called centromere. এইটা মনে রাখতে লাগবে যে আমরা যে পার্টগুলোকে বলেছি হেটারোক্রোমাটিন, centromere আর telomere both belongs to those chromatin. ওদের ভিতরে আসলে হেটারোক্রোমাটিনের পার্টগুলো থাকবে। তাহলে আমরা কি দেখছি? পুরোটাই তো ক্রোমাটিন, পুরোটা ক্রোমাটিন। এই ক্রোমাটিনের মধ্যে যে জায়গাগুলো ইনঅ্যাক্টিভ, এই জায়গাগুলো হচ্ছে টেলোমিয়ার, সেন্ট্রোমিয়ার। This is chromosomal arm. During division, ডিউরিং সেল ডিভিশন ক্রোমোজোম তো তৈরি হয়ই, কিন্তু ক্রোমোজোমের মধ্যে দেখা যায় কি এইরকম ডাবল হয়ে গেছে, রেপ্লিকেশন হয়ে গেছে। তো ক্রোমোজোমটা দেখতে এমন হয়েছে। একটা ক্রোমোজোম স্ট্রাকচারটা দেখা যায় সেন্ট্রোমিয়ার বা প্রাইমারি কনস্ট্রিকশন একটাই আছে, কিন্তু ক্রোমোজোমাল আর্ম ডাবল হয়ে গেছে। ক্রোমোজোমাল আর্ম যখন ডাবল হয়ে যায় তখন একটা আর্মকে আমরা বলি সিস্টার ক্রোমাটিড। এক একটা আর্মকে বলা হবে এক একটা সিস্টার ক্রোমাটিড। সেল ডিভিশনের সময় যখনই ক্রোমোজোমাল আর্ম গেটস ডুপ্লিকেটেড, তো ক্রোমোজোমাল আর্মটা ডাবল হয়ে গেছে। ইচ আর্ম ইজ নাও কল্ড সিস্টার ক্রোমাটিড। Now this primary constriction, আচ্ছা প্রাইমারি কনস্ট্রিকশন দেখার আগে একটা স্টেটমেন্ট লিখে রাখুন যে টু ফর্ম ক্রোমোজোম chromatin require non-histone chromosomal protein, এটাকে আমরা বলছি NHC প্রোটিন। তাহলে ক্রোমোজোম বানাতে গেলে NHC প্রোটিন দরকার পড়ে, ক্রোমাটিন বানাতে গেলে কি প্রোটিন দরকার পড়ে? হিস্টোন প্রোটিন দরকার পড়ে। তাহলে ক্রোমাটিন বানাতে হিস্টোন দরকার পড়ে, ক্রোমোজোম বানাতে নন হিস্টোন ক্রোমোজোমাল প্রোটিন দরকার পড়ে। NHC প্রোটিন, NHC প্রোটিনের মধ্যে কিছু এক্সাম্পল আছে। স্ক্যাফোল্ড, কোহেসিন, এগুলো হচ্ছে নন হিস্টোন ক্রোমোজোমাল প্রোটিন। প্রাইমারি কনস্ট্রিকশন হ্যাজ, প্রাইমারি কনস্ট্রিকশনের মধ্যে এরকম কিছু প্রোটিন পাবো। এই জায়গাটা কনস্ট্রিক্টেড কারণই হচ্ছে এখানে কিছু প্রোটিন এসেছে দেখে। তাহলে ক্রোমোজোমের মধ্যে যে জায়গাটার মধ্যে অনেকগুলো প্রোটিন ধরে রাখে ওই জায়গাটাই আস্তে আস্তে কনস্ট্রিক্টেড হয়ে গেছে, প্রাইমারি কনস্ট্রিকশন বলছে। এই প্রাইমারি কনস্ট্রিকশন এখানে যে প্রোটিনস গুলো আছে
এই প্রোটিনসগুলোর নাম হচ্ছে কাইনেটোকোর। তাহলে কাইনেটোকোর ইজ এ প্রোটিন present in primary constriction. এই সব ইনফরমেশন গুলো আবার সেল ডিভিশন চ্যাপ্টারে কাজে লাগবে। এই চ্যাপ্টারে ডাইরেক্টলি শুধু টেলোমিয়ার বা এই বেসিক ফ্যাক্ট গুলো কাজে লাগবে, কিন্তু এই প্রোটিনের নাম টাম গুলো সেল ডিভিশন আবার কাজে লাগবে। বাস এবার কয়েকটা টাইপ আছে। On the basis of position of centromere, on the basis of position of centromere, there are 4 types of chromosome. একটা হতে পারে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা একদম মিডলেই আছে। একটা হতে পারে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা মিডল থেকে একটু সাইডে আছে, এক্স্যাক্টলি মিডলে নেই, মিডল থেকে একটু সাইডে। ঠিক আছে, মিডল থেকে একটু সাইডে আছে। একটা হতে পারে সেন্ট্রোমিয়ারের পজিশনটা একদম শেষের দিকে আছে। আর যদি এন্ডেই থাকে তাহলে আবার একটা টাইপ। So on the basis of position of centromere, chromosomes can be of 4 types. এটাকে বলছে একদম মিডলে আছে দেখে মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক ক্রোমোসোম। একটু সাইডে থাকলে সাব মেটাসেন্ট্রিক। একদম নিয়ার দ্য এন্ড, আমি যে লিখি যে সেন্ট্রোমিয়ার নিয়ার দ্য এন্ড অফ ক্রোমোসোম, we're calling it acrocentric. And this is telocentric. এবার এই যে ক্রোমোজোমটা, এই ক্রোমোজোমটাকে যদি এখানে ধরে বা এখানে একটা সুতা লাগিয়ে এটাকে যদি এদিকে টান দেওয়া শুরু করো, চল আমার সাথে এরকম এদিকে, আর এদিকে যদি ফ্লুইড থাকে, রেজিস্ট্যান্স থাকে, তাহলে আমরা যে জায়গায় ফোর্সটা দিচ্ছি এটা তাড়াতাড়ি আসবে আর এটা আস্তে আস্তে বেঁকে যাবে। তো সেম জিনিসটা হয় যদি আমি মেটাসেন্ট্রিককে যেদিকেই পুল করি, তাহলে মেটাসেন্ট্রিকটা এমন একটা শেপ বানায়। আর এই শেপের উপর বেস করে ক্রোমোজোমের আবার মেটাসেন্ট্রিককে আমরা বলতে পারি ভি শেপড। ভি শেপড ক্রোমোজোম। এইটাকে তো পুল করলে কি শেপ হতে পারে? এটা কোনোভাবে ঘুরিয়ে টুরিয়ে ম্যাচ করে দেখবে এটা একটা এল শেপ আসতে পারে।
না আসলেও লিখতে লাগবে। হ্যাঁ, সেম ভাবে একদম এন্ডে যেটা আছে এটা নাকি জে শেপড হয়, আর এইটা তো মাথা ধরে টানছো, এটা বলছে আই শেপ। ক্রোমোজোমের আরেকটা পয়েন্ট আমরা দেখে রাখি। এটা হচ্ছে দেয়ার আর ফিউ ক্রোমোজোমস ইন আওয়ার নিউক্লিয়াস। সো ইন হিউম্যানস দেয়ার আর ফিউ ক্রোমোজোম হুইচ হ্যাজ এন এক্সট্রা কনস্ট্রিকশন। একটা জায়গা তো কনস্ট্রিক্টেড আছেই, আরেকটা জায়গাতেও যদি এরকম কনস্ট্রিকশন থাকে হুইচ হ্যাজ এন এক্সট্রা কনস্ট্রিকশন, আমি তখন এটাকে বলবো সেকেন্ডারি কনস্ট্রিকশন। তো সেকেন্ডারি কনস্ট্রিকশন, secondary constrictions are found in few chromosomes. সেকেন্ডারি কনস্ট্রিকশনের মধ্যে এটা প্রাইমারি কনস্ট্রিকশন, এটা সেকেন্ডারি কনস্ট্রিকশন। সেকেন্ডারি কনস্ট্রিকশন যেখানে পাবো আর যে ক্রোমোজোমস গুলোতে পাবো, আমাদের বুঝে যেতে হবে যে ওই ক্রোমোজোমস গুলোই আসলে কি বানায়। নিউক্লিয়াস থাকাকালীন, ক্রোমোজোমস তো নিউক্লিয়াসের ভিতরে থাকে না, নিউক্লিয়াসের মেমব্রেনটা যখন আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তখনই তো ক্রোমোজোমস দেখা যায়। তো নিউক্লিয়াস থাকার সময় তখন আসলে কি হয়, এই যে জায়গাগুলো যাদের মধ্যে সেকেন্ডারি কনস্ট্রিকশন আছে ওরাই গিয়ে বানায় এই পার্টটা, নিউক্লিওলাস্ট। যখন ভেতরটা ক্রোমোজোম কিছু বোঝা যায় না, পুরো ভেতরটা একদম থ্রেড থ্রেড হয়ে রয়েছে, ওই সময়ে আসলে যেই জায়গাটা নিউক্লিওলাস বানায় এটা হচ্ছে ওই সব ক্রোমোজোমস গুলো যাদের মধ্যে কি আছে, সেকেন্ডারি কনস্ট্রিকশন আছে। সো আমরা এখানে কি বলতে পারি যে সেকেন্ডারি কনস্ট্রিকশন ফর্মস নিউক্লিওলাস ইনসাইড নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের মধ্যে এইটাই গিয়ে নিউক্লিওলাস বানায়। তাই এটার আরেকটা নাম হচ্ছে, secondary constriction is also called NOR, also called NOR। এটা NOR, NOR soup না, nucleolar organizing region। সো নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন কাকে বলা হচ্ছে, সেকেন্ডারি কনস্ট্রিকশন কে বলা হচ্ছে। কেন? কারণ ওরাই নিউক্লিওলাসটা বানায় নিউক্লিয়াসের ভিতরে। আর সেকেন্ডারি কনস্ট্রিকশন আসার পরে
এই যে একটা মাথার মতো বেরিয়ে আছে, একটু এক্সট্রা জায়গা, এটাকে বলা হচ্ছে স্যাটেলাইট বডি। একে স্যাটেলাইট বানিয়ে দিয়েছে। তাহলে the region of chromosome beyond secondary constriction. So the region of chromosomal arm beyond secondary constriction is called satellite body. And the chromosome, পুরো ক্রোমোজোমটাকে বলা হবে সেট ক্রোমোজোম। তো কোথায় লাগবো? ক্রোমোজোমটাকে বলা হচ্ছে SAT, সেট ক্রোমোজোম। হ্যাঁ, এটা একটা ফুল ফর্ম হচ্ছে, এটা হচ্ছে সাইন অ্যাসিড থাইমোনিউক্লিনিকো। ঠিক আছে, ফুল ফর্ম এটা লিখে রাখি। তো দেখো, ক্রোমোজোমস গুলোকে যে কোনো একটা সেলের থেকে বের করে সবচেয়ে বড়টাকে আগে রেখে এরপর নেক্সট, এরপরে নেক্সট, এমন করে করে যদি সাজাতে থাকি, দিস অ্যারেঞ্জমেন্ট, তাহলে অ্যারেঞ্জমেন্ট অফ ক্রোমোজোমস অন দ্য বেসিস অফ ডিক্রিজিং অর্ডার অফ সাইজ ইজ কল্ড ইডিওগ্রাম। সো ইডিওগ্রাম, তো সবসময় আমাদের যে ক্রোমোজোম নাম্বার 1টা হবে, আমরা যেটাকে বলে দিচ্ছি ক্রোমোজোম নাম্বার 1, এটা হবে সবচেয়ে বড়টা, যেহেতু আমি সাইজ ওয়াইজ যাচ্ছি। দ্যাট মিনস সবচেয়ে ছোট কোনটা হবে? ক্রোমোজোম 23। হ্যাঁ, ক্রোমোজোম আসলে কি হয়, পেয়ার্ড আছে। দ্যাট মিনস 1 নাম্বার ক্রোমোজোমটাই দুটো আছে, 2 নাম্বার ক্রোমোজোমটাই দুটো আছে, তাহলে সবগুলো ক্রোমোজোম পেয়ার্ড আছে। দ্যাট মিনস সবচেয়ে ক্রোমোজোম নাম্বার 1 হবে হিউম্যানের কেসে, 1টা হবে সবচেয়ে লার্জেস্ট ক্রোমোজোম, আর 23টা হবে স্মলেস্ট। এবার 23rd ক্রোমোজোমটা স্মলেস্ট অনলি ইন কেস অফ ফিমেল। তো ফিমেলের মধ্যে যেহেতু 44 প্লাস এক্স এক্স, আর মেলের মধ্যে 44 ক্রোমোজোমস প্লাস এক্স ওয়াই, তো মেলের মধ্যে সবচেয়ে ছোট ক্রোমোজোম হচ্ছে ওয়াই। ওয়াই ইজ দ্য স্মলেস্ট।
একটা জায়ান্ট ক্রোমোজোমের নাম আমরা মনে রাখবো। দুটো জায়ান্ট ক্রোমোজোম, একটা নাম হচ্ছে ল্যাম্প ব্রাশ, ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম, আর একটা নাম হচ্ছে পলিটিন। পলিথিন না। তো আনইউজুয়ালি লার্জ সাইজ ক্রোমোজোমস যদি কোথাও দেখা যায়, তখন আমরা এটাকে বলছি জায়ান্ট ক্রোমোজোমস। জায়ান্ট ক্রোমোজোমস ইনসেক্টে, ধরো তোমাকে একটা মশা কামড়িয়েছে, মশাটাকে মেরেছো, মেরে কোন দিক থেকে ও ম্যালেরিয়াল প্যারাসাইট তোমার মধ্যে ছাড়ে দেখছো, এবার মশার ম্যালেরিয়াল প্যারাসাইটটা ও রিলিজ করেই স্যালাইভারি গ্ল্যান্ড থেকে। মসকিউটোরও স্যালাইভারি গ্ল্যান্ড আছে, হিউম্যান ব্লাড দেখে দেখে ওদের স্যালাইভা রিলিজ হচ্ছে। এবং স্যালাইভারি গ্ল্যান্ডে, in salivary gland of insects, oh, sorry, not this one, এটা না, এইটা, in salivary gland of insect, we can get one of the one type of giant chromosome called polytene chromosome. আরেকটা, এই যে ল্যাম্প্রাস ক্রোমোজোম, এইটা আমরা ফিমেলের মধ্যে দেখি in mammalian oocytes. In reproduction chapter we'll see that oocyte, অনেক বছর ধরে, 10-12 years ধরে oocyte এর মধ্যে না কোনো গ্রোথ হয়, না কোনো সেলটা ডিভাইড করে, ওর ভিতরে যে ক্রোমোজোমস গুলো থাকে এগুলো অনেক বড় বড় হয়েছে। এই লার্জ সাইজ ক্রোমোজোমস গুলোকে বলা হয় ল্যাম্প্রাস ক্রোমোজোম। আমরা জাস্ট দুইটা নাম এখানে জেনে রাখলাম, দিজ আর এক্সাম্পলস অফ জায়ান্ট ক্রোমোজোম। আর এইখানে একটা ফ্যাক্ট লিখে রাখবে, 13, 14, 15, 21 and 22, এই যে ক্রোমোজোম গুলো আছে, কি করে বুঝবো 13 নাম্বার ক্রোমোজোম মানে কি? যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, সরি ডিসেন্ডিং অর্ডারে সাজাই, তাহলে 13th লার্জেস্ট ক্রোমোজোমটা হচ্ছে 13 নাম্বার ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে ইডিওগ্রাম যেটা বলেছি, সবচেয়ে লার্জেস্টটা হচ্ছে 1, সেকেন্ড লার্জেস্টটা 2, থার্ড লার্জেস্টটা 3, এমন করে করে 13, 14, 15, 21 আর 22 যে ক্রোমোজোমস গুলো আছে, এই ক্রোমোজোমস গুলোর মধ্যে আছে কি সেকেন্ডারি কনস্ট্রিকশন, ওরাই এনওআর, ওদের মধ্যে আমরা সেকেন্ডারি কনস্ট্রিকশন পাবো। এবার ফার্স্ট আমরা 3টা পয়েন্ট লিখবো। মাইক্রোনোডস, মাইক্রোবডিজ, তাড়াতাড়ি লেখো, শেষ হয়নি তো, আমি কি বলেছি শেষ?
ফার্স্ট লেখো যাতে পেজ ছিঁড়ে যায়। মাইক্রোবডিজ হচ্ছে কি মাইনিউট সিঙ্গেল মেমব্রেনাস cell organelle containing enzymes in it. ছোট ছোট একদম খুব ছোট সিঙ্গেল মেমব্রেনাস সেল অর্গানেল যার ভেতর এনজাইম আছে, এটাই মাইক্রোবডিস। পারক্সিজোম এমন একটা মাইক্রোবডি found in animal as well as plant cell. Animal cell as well as plant cell. Glyoxysome and spherosome only in animal cell, plant cell. These are found only in plant cells. Paroxysome breakdown of peroxides. Drugs and other harmful chemicals. গ্লাইওক্সিজোমের কাজ হচ্ছে conversion of fat into carbohydrate. So glyoxysome এমন একটা cell organelle which helps in conversion of fat into carbohydrate, and the process is called glyoxylate cycle. তো এমন একটা সাইক্লিক রিঅ্যাকশন হয়, রিঅ্যাকশনটার নাম গ্লাইঅক্সাইলেট সাইকেল। যেমন ক্রেবস সাইকেল বা এরকম অন্যান্য কেলভিন সাইকেল, এমন একটা সাইকেলের নাম। এখানে অনেকগুলো কনভার্সন চলে, এখানে ফ্যাট কার্বোহাইড্রেটে কনভার্ট হতে পারে। স্পেরোজোম contains or it helps in storage of lipid sometime act as lysosome. তাহলে প্ল্যান্ট লাইসোজোম বলতে পারি আমি স্পেরোজোমকে। এটা অনেক সময় ডাইজেশনে হেল্প করে। It act as lysosome, that means helps in intracellular digestion. So দেখো এই যে peroxides, they are harmful for membranes. একটা এনজাইম, যে এনজাইমটার নাম পারঅক্সিডেজ, বা আরেকটা এনজাইমের নাম ক্যাটালেজ। তাহলে কি দেখছি, এমন টাইপের একটা এনজাইম আছে যে এনজাইমটার নাম পারঅক্সিডেজ আর একটা ক্যাটালেজ। এই এনজাইমটা কি করে, যদি কোনো রকম টাইপের পারঅক্সাইড ফর্ম হয় সেলের মধ্যে, পারঅক্সাইডস গুলো সেল মেমব্রেনকে ড্যামেজ করতে পারে। পারঅক্সাইড গুলো গিয়ে গিয়ে সেল মেমব্রেনের সাথে রিঅ্যাক্ট করে করে নষ্ট করে দিতে পারে। তো ওরা যেহেতু সেল মেমব্রেনকে ড্যামেজ করতে পারে,
পারঅক্সিজম আগেই ওদেরকে কনভার্ট করে ফেলে ইউজফুল কম্পাউন্ড, তাহলে পার অক্সাইডকে ব্রেক করে বানিয়ে দিচ্ছে ওয়াটার এন্ড অক্সিজেন, দুইটাই সেলের জন্য ইউজফুল। ঠিক আছে। So, which parts of cell wall are absent in plasmodesmata? কি থাকবে না সেল ওয়ালে? प्राइमरी सेल वॉल रहेगा? नहीं रहेगा। प्राइमरी सेल वॉल नहीं रहेगा। सेकेंडरी सेल वॉल रहेगा? सेकेंडरी सेल वॉल भी नहीं रहेगा। मिडिल लेमेला रहता है वहां पे इन प्लाज्मोडेस्माटा, मिडिल लेमेला नहीं रहता बिकॉज जस्ट ए होल। होल में क्या रहेगा? एयर कह सकते। So there is no part of the cell wall found in plasmodesmata। तो कुछ भी पार्ट प्लाज्मोडेस्माटा में तो एटलीस्ट नहीं रहे। In a hair follicle cell, which cell organelles are most active? In a hair follicle cell, তো একটা মানুষের মাথার মধ্যে যদি চুল থাকে, চুল না থাকলে টাকলু হলে আমি জানি না, বাট চুল যদি থাকে, if there are hairs, then उस पर्सन के हेयर फॉलिकल सेल्स में कौन से सेल ऑर्गेनल्स सबसे ज्यादा एक्टिव होगा? हम्म চুল আছে কম বেশি যাই, অ্যাটলিস্ট চুল আছে। Hair is made up of which protein? Keratin। तो हेयर तो केराटिन प्रोटीन से बना हुआ होता है। दैट मीन्स प्रोटीन चाहिए, and proteins that are secreted, प्रोटीन्स जो भी प्रोटीन सेल के बाहर जाएगा वो सारे प्रोटीन कौन बनाएगा? RER, राफ एंडोप्लाज्मिक रेटिकुलम। सो इसमें होगा राफ एंडोप्लाज्मिक रेटिकुलम। So any protein that are secreted, synthesized in RER, but secrete कौन करेगा? secrete करने के लिए कौन सा सेल ऑर्गेनल चाहिए? गोल्गी बॉडी। So RER and Golgi apparatus. Another question. If inner membrane of mitochondria has leakage, then
What molecule cannot be formed? तो माइटोकॉन्ड्रिया के इनर मेम्ब्रेन में अगर लीक रहेगा तो कौन सा मॉलिक्यूल फॉर्म नहीं हो सकता? सारे क्वेश्चंस, all these questions are just application of what we have studied. क्या नहीं फॉर्म हो सकता? न्यूक्लियो न्यूक्लियो न्यूक्लियर F0 F1 particle cannot be formed. अच्छा अच्छा আর আর কি বলো, এবং আস্তে আস্তে আমি পুরা লিপ বুঝে বের করার থেকে CO2 আচ্ছা আর কি জানি খুঁজছো তোমরা পেজ উল্টে উল্টে কি আছে ওয়াটার why mitochondria is powerhouse? ATP ATP नहीं फॉर्म हो सकता। क्यों ATP नहीं फॉर्म हो सकता? दिखाओ एक, এটা তুমি লিখেছো? বাহ, ভেরি গুড। তো আমরা so we have seen something called F0 F1। F0 F1 में बहुत सारा H प्लस दो मेम्ब्रेन के बीच में एक्युमुलेट कर जाता है, और जब वो H प्लस बाहर निकलता है तभी तो ATP फॉर्म होता है। अगर वो वैसे ही किसी लीक जगह से बाहर निकल गया विदाउट गोइंग थ्रू F0 F1 तब ATP भी फॉर्म नहीं होगा। कुछ समझ में आया कि F0 F1 से सपोज दिस आर टू मेम्ब्रेन और इनर मेम्ब्रेन में एक जगह पर लीक है, दिस इज लीक। तो इनर मेम्ब्रेन में अगर लीकेज रहेगा माइटोकॉन्ड्रिया के, तो माइटोकॉन्ड्रिया के इनर मेम्ब्रेन में अगर लीकेज रहेगा तो दोनों मेम्ब्रेन के बीच में जो H प्लस एक्युमुलेट किया था वो लीक रीजन से बाहर आ जाएगा विदाउट गोइंग थ्रू। तो हमारे F0 F1 से जाना चाहिए था इसको, ये F0 F1 से ना जाके लीक पार्ट से बाहर आ जाएगा। So if inner membrane of mitochondria has leakage in it, तो कौन सा मॉलिक्यूल फॉर्म नहीं हो सकता? ये F0 F1 ऐसे ही बैठा रहेगा और कुछ भी ATP नहीं बना पाएगा। So ATP will not be formed.